গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে অনেক দিন পর ভিডিও এলাম, আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে বাংলা কবিতা সংকলন থেকে, আধুনিক বাংলা কবিতা সংকলন থেকে অমিয় চক্রবর্তী রচিত একটি কবিতা আমি আলোচনা করতে চলেছি। কবিতার নাম ইউনিভার্সিটি ড্রাইভ। পরে পরে নয়, একসঙ্গে ঝিরিঝিরি, চুলে ছোঁয়ে বন্য হাওয়া, কানে ঝাউ গাছ সিঁড়ি সিঁড়ি, কফির সুরভি, টোস্টে মাখনের স্বাদ, মধু মেশা, ভোর 7:30 গোলাপি আলোর ঠান্ডা নেশা, মুহূর্তের এই মূর্তিবহ শরীরী চৈতন্যে বাঁধা আমার সংগ্রহ, ঔঢি কলনের গন্ধ মাখা, বন্ধু তোমায় আজ নীলান্তে পাঠাই দূর পাখা, ঝকঝক ট্রেন শব্দ, স্টেশনের স্তব্ধ রোদ, কাল রাত্রে স্বপ্নে দেখা ডোবা বোধ, পৌঁছনো তবুও ফিরে চাওয়া, ক্লাসে পড়ানোর ঘন্টা ওই বাজে, ব্যস্ত হাওয়া, লরেন্সে আমার বাড়ি, সোনার গমের কিনারায় বিদায় সিঁড়িতে তারই লগ্ন দাঁড়ায়, ঠিকানা এখনও সেই 1604, কলনের স্মৃতিগাথা না উপহার। বলছে দেখো, পরে পরে নয়, একসঙ্গে ঝিরিঝিরি, যা হবে একসঙ্গে, ঝিরিঝিরি তো বৃষ্টি পড়ে, চুলে ছোঁয় বন্য হাওয়া, কানে ঝাউ গাছ সিঁড়ি সিঁড়ি, মানে প্রকৃতির যে রূপ, সেই রূপ এখানে বর্ণনা করা হচ্ছে। এখানে কবি বর্ণনা করছেন কফি সুরভি, মানে মানুষের এবার জীবনযাত্রা কেমন, মানে সেই সেই মুহূর্তে সেই কি বলবো, সেই মুহূর্তটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে কফির সুরভি অর্থে গন্ধ, টোস্টে মাখনের স্বাদ, মাখনের সেই ঝিরিঝিরি বৃষ্টির সেই সময়টুকুকে এখানে তুলে ধরা হচ্ছে। সেই সময়ে টোস্টে মাখন লাগিয়ে সেই মাখনের যে স্বাদ, সেই স্বাদ মধু মেশা, যেন মনে হচ্ছে মধু মেশানো আছে, মধু মেশা স্বাদ, ভোর 7:30 গোলাপি আলোয়, ভোরবেলা 7:30, ঠিক ভোর 7:30 গোলাপি আলোয়, সে সময় আকাশটা ঠিক যেই রকম থাকে, যেরকম পরিবেশটা হয়ে থাকে, সেই গোলাপি আলোর ঠান্ডা নেশা, সেই ঠান্ডা ঠান্ডা যে আবহাওয়া, সেই ঠান্ডা নেশা, মুহূর্তের এই মুহূর্তের মানে সেই মুহূর্ত, বললাম না, সেই মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে। সমস্ত মানে যতক্ষণ ধরে ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যতক্ষণ ধরে বন্য হাওয়া বইছে, যতক্ষণ ধরে ঝাউ গাছের সিঁড়ির কথা বলা হয়েছে, ঠিক সেই ততক্ষণই কফির গন্ধ এবং টোস্টে মাখনের স্বাদ যেন মধু মেশা লাগছে। তারপরে আবার কিন্তু সবই স্বাভাবিক হয়ে যায়। ভোর 7:30 গোলাপি আলোর ঠান্ডা নেশা, মুহূর্তের এই মূর্তিবহ শরীরী চৈতন্যে বাঁধা আমার সংগ্রহ, অর্থাৎ আমার মুহূর্তের ওই মূর্তিবহ শরীরী চৈতন্য, আমার যে শরীরের যে আমার চৈতন্য অর্থে চেতনা, সেই চেতনায় বাঁধা আমার চেতনার সংগ্রহ, আমার যাবতীয় সংগ্রহ, যা কিছু সংগ্রহ আমি করি সবই আমার চেতনার থেকে করে থাকি। আমার যে চেতনা স্তরে আমার যে বোধ, সেই চেতনা থেকে আমি করে থাকি। আমি সেটা কোনো বই হতে পারে, কোনো ফটোগ্রাফি হতে পারে, কোনো রকম অন্য কোনো কিছুও হতে পারে, যেটা আমরা চেতনা থেকে করে থাকি। ওডি কলনের গন্ধ মাখা, বন্ধু তোমায় আজ নীলান্তে পাঠাই দূর পাখা, তোমাকে আজকে নীলান্তে অর্থাৎ নীল আকাশের অন্তে, অর্থাৎ নীল আকাশ যেখানে শেষ হচ্ছে সেইখানে আমি তোমাকে পাঠাচ্ছি, আমার বার্তা পাঠাচ্ছি, তোমায় আজ নীলান্তে পাঠাই দূর পাখা। ঝকঝক ট্রেন শব্দ, একটা ঝকঝক ট্রেনের শব্দ পাচ্ছি, স্টেশনে স্তব্ধ রোদ, স্তব্ধ হয়ে আছে, স্তব্ধ রোদ, কাল রাত্রে স্বপ্নে দেখা ডোবা বোধ। আমি কাল রাত্রিবেলা একটা স্বপ্নে দেখেছি যে আমার বোধটা যেন ডুবে আছে, কোথাও একটা যেন ডুবে আছে, মানে বোধ হয়নি, আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নে মানুষ কখনোই কথা বলে না, স্বপ্নে ওইটা কথা হয়, আমরা যেমন বলি স্বপ্নে আমরা যেন মনে হচ্ছে কথা বলছি, তা বলে কি মানুষ স্বপ্নে কি সত্যি সত্যি কথা বলে? মোটেও কথা বলে না। স্বপ্নের একটা তাৎপর্য আছে,
স্বপ্ন যে মানুষই স্বপ্ন দেখুক না কেন, সে স্বপ্নের ভেতর তার একটা আমাদের 3টে চেতন স্তর আছে। একটা হচ্ছে অবচেতন স্তর, 2 হলো অচেতন স্তর, আর 3 হচ্ছে চেতন স্তর। আমরা যখন স্বপ্ন দেখি তখন সম্পূর্ণ আমরা কিন্তু অবচেতনের স্বপ্নটা আসে, আমরা অচেতন অবস্থায় থাকি এবং সেই কারণেই কিন্তু আমরা স্বপ্নটা দেখে থাকি, কখনোই চেতনার মধ্যে থাকি না। মানুষ একমাত্র কথা বলতে পারে চেতনা স্তরে, অচেতন এবং অবচেতন কোনো স্তরেই কিন্তু সে কথা বলতে পারে না। এবং অবচেতন মনে যদি সে কথা বলে থাকে তখন কিন্তু সেই অবচেতন মনের স্তর কিন্তু আর স্বাভাবিক পর্যায়ে থাকে না, সেটা কিন্তু স্বাভাবিকের পর্যায়ের অতীত হয়ে যায়। মানে স্বাভাবিক পর্যায়ে না থেকে তাকে কিন্তু একটা উন্মাদের আখ্যা দেওয়াই যেতে পারে এবং সেটা কিন্তু তার নিজস্বই চেতন, সেটাও একটা তার নিজস্বই চেতন। কিন্তু মানুষ কিন্তু অবচেতন মনে কথা বলে না, একমাত্র স্বপ্ন আসে এবং স্বপ্নে কিন্তু মানুষ কথা বলে না। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে যে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়, এইটা কিন্তু কবিতার লাইন। স্বপ্নে কথা বলছে মানে যেন মনে হচ্ছে স্বপ্নে কথা বলছে, যেন মনে হচ্ছে স্বপ্নের মতো। ওখানে একটা কবিতা আছে 3 পাহাড়ের কোলে, যেখানে 3টে বন্ধু নামলো, স্টেশনে নেমে সে দেখছে প্রকৃতিটাকে, তখন তার মনে হচ্ছে যে সেটা যেন স্বপ্নে দেখা এক প্রকৃতি এবং যেন তারা কথা বলছে। স্বপ্নে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর যেন মনে হচ্ছে সেটা বাস্তবের সাথে মিলিয়ে মানে সেই কথা তিনি বলে গেছেন। কিন্তু আরেকটা কথা, স্বপ্নে মানুষ যে কথা কয় না, স্বপ্নই থেকে যায়, সেটা বাস্তবে রূপায়িত হতেও পারে, নাও হতে পারে। আমরা জানি না, কারণ অবচেতন মন সব সময় মিলিয়ে যায়। অবচেতন স্তরে যখন মানুষ একটা জায়গায় স্তরে থাকে, কোনো মানুষই স্বাভাবিক মানুষ যায় না। যে মানুষ যায় সে তো বুঝতেই পারা যাচ্ছে সে চিকিৎসার অধীনে চলে যায়। যদিও বা চিকিৎসার অধীনে সে না যায়, সে যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে কিন্তু সেটা তার নিজস্ব ক্রেডিট এবং সে কিন্তু একটা তার অবচেতন মনের কথাগুলো কিন্তু সে ছাড়া কেউ জানে না এবং সে নিজেও হয়তো জানে না। অর্থাৎ স্বপ্ন মিলিয়ে যায়, স্বপ্ন কখনোই থাকে না। সেই কারণে পৌঁছানো তবুও ফিরে যাওয়া, কাল রাত্রে স্বপ্নে দেখার বোধটা আমাদের কিন্তু তখন থাকে না। স্বপ্ন কিন্তু বোধহীনভাবে আমরা স্বপ্ন দেখি, কারণ মানুষ ঘুমিয়ে যখন থাকে বোধ থাকে না অবচেতনে। এবং আমরা যখন অচেতন অবস্থায় দেখছি এবং স্তরে আছি, চেতনা স্তরে একমাত্র মানুষের বোধের বিকাশ ঘটে। তো পৌঁছানো তবুও ফিরে যাওয়া, ক্লাসে পড়ানোর ঘন্টা ওই বাজে ব্যস্ত হওয়া। আমাদের ক্লাসে যখন যাচ্ছে কোনো একটা স্কুলে, কোনো একটা টিচার ক্লাসে যাচ্ছে, ঘন্টা পড়ছে, সেই সময় কিন্তু ব্যস্ত হওয়া মানে যেতে হবে, ব্যস্ত হওয়া। লরেন্সে আমার বাড়ি, সোনার গমের কিনারায়। লরেন্স একটা জায়গার নাম, হ্যাঁ, লরেন্স একটা বিদেশে এই জায়গা। এবং এই লরেন্সে বলছে সোনার গম, তা বলে কি সোনার গম হচ্ছে তা না, সোনার রঙ অর্থাৎ সোনালি রঙের যে গমগুলো সেইখানের কিনারায় বিদায় সিঁড়িতে তার এই লগ্ন দাঁড়ায়। অর্থাৎ বিদায় সিঁড়িতে লগ্ন দাঁড়ায়, অর্থাৎ তার ইউনিভার্সিটি শেষ হয়ে গেল। অর্থাৎ ইউনিভার্সিটির লাইফটা হচ্ছে এমন যেখানে সোনালি ধান হচ্ছে, নতুন যৌবন, সেই সময় অনেকের সাথে পরিচয়, নতুন নতুন বন্ধু এবং নতুন নতুন পড়াশোনা, নতুন অনেক কিছু জানা, জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি, মানে জ্ঞানের সবে মাত্র জ্ঞান হচ্ছে, বোধের আর এক বিকাশ, আরেক চেতনা স্তরে আমরা পৌঁছে যাই, সেটা নতুন জীবন শুরু হচ্ছে এবং ম্যাচুরিটির আরেকটা পর্যায় বলা হয়ে থাকে ওই ইউনিভার্সিটির পর্যায়। অভিজ্ঞতার আরেকটা পর্যায় হয়ে থাকে ইউনিভার্সিটির পর্যায়। তো ইউনিভার্সিটি ড্রাইভ এই কারণে বলা হয়েছে। ঠিকানা এখনও সেই 1604 ঠিকানা বলে, কিন্তু ইউনিভার্সিটির ঠিকানা কেউ বলে না, ঠিকানা দেওয়া আছে কলনের স্মৃতিগাথা না উপহার। অর্থাৎ সেই যে স্মৃতিটুকু ওটাই কিন্তু উপহার, আর স্মৃতি কিন্তু আমাদের থেকেই যায়, স্মৃতি কখনো মিলিয়ে যায় না, স্মৃতি থেকে যায়। স্বপ্ন মিলিয়ে যাবে, সমস্ত কিছু মিলে যাবে, কিন্তু স্মৃতি থেকে যাবে। স্মৃতির পাতায় আমাদের অনেক বন্ধুবান্ধব থেকে যাবে, স্মৃতির পাতায় আমাদের অনেক মুহূর্ত থেকে যাবে, স্মৃতির পাতায় আমাদের ক্লাসরুমগুলো থেকে যাবে, স্মৃতির পাতায় আমাদের ইউনিভার্সিটি রয়ে যাবে, স্মৃতির পাতায় আমাদের কিন্তু অনেক প্রফেসররা রয়ে যাবেন। তো সেই বলছে যে স্মৃতিগাথা সেটাই আমাদের একমাত্র উপহার। এই কবিতার মধ্য দিয়ে কবি অমিয় চক্রবর্তী একটা খুব টাচি
টাচই এই কবিতা, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের একে অপরকে জুড়ে দেওয়া, মানে একে অপরের সাথে যে আমাদের একটা সম্পর্ক, যে একটা কেউ কাউকে চিনি না, ইউনিভার্সিটিতে গেছি কেউ কাউকে চিনি না কিন্তু চিনি, এমন যে সম্পর্কগুলো মধুর সম্পর্ক, এই সম্পর্কগুলো কখনোই কিন্তু ভুলে যাওয়া যায় না, ভোলা যায় না। এবং এই সম্পর্কগুলো কিন্তু এমনই হয়, নিজের থেকেই গড়ে ওঠে, নিজের থেকেই মধুর হয়ে যায়। এবং এমনই অনেকে আছে সেগুলোকে কিন্তু অন্য রকমভাবে কালেক্ট করে রাখে, অন্য রকমভাবে তারা সংগ্রহ করে, তারা অনেক রকমভাবে, সকলেই জানো হয়তো। যাই হোক, সে ইউনিভার্সিটি ড্রাইভ, এখানে উনি সেই ফিলিংসগুলোকে, অর্থাৎ মনের অনুভূতিগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন সেই ইউনিভার্সিটির ড্রাইভের মধ্যে, বা ইউনিভার্সিটির লাইফটাকে দেখিয়েছেন। আজকে এই পর্যন্তই আলোচনা। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যতটা তোমাদের মনে হয়ে থাকে, যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাও, কেমন লাগছে জানাও, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।